আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ের ফাইনাল কথা হবে। কনে পক্ষের অনেকে আসবে, রাতে ডিনার করে যাবে। সবাই কাজে লেগে গেছে, বংশের বড় ছেলের বিয়ে বলে কথা। ধুমধাম না করলে কি চলে? হোক না দ্বিতীয় বিয়ে, তাতে কি? মেয়ে পক্ষের আবদার বলে কথা। মেয়ের নাকি বিয়েতে খুব সেজেগুজে ছবি তোলার ইচ্ছে। প্রতিটা মেয়ের এমন স্বপ্ন থাকে। তার উপর শুনেছি মেয়ের দিক থেকে প্রথম বিয়ে। আমার শাশুড়ি মা জোর গলায় বলেছে, নতুন বউয়ের কোনো শখ অপূর্ণ রাখবে না। নিজের বিয়ের কথা মনে করে মুনতাহার চোখের জল গাল গড়িয়ে পড়ে যাচ্ছে। এক নজরে দেয়াল বেয়ে উঠে যাওয়া টিকটিকির দিকে তাকিয়ে আছে। আচ্ছা, টিকটিকিদের কি সংসার হয়? ওদেরও কি কষ্ট হয় মানুষের মতো? ওরাও কি কষ্ট পেলে কাঁদে? সব কষ্টের মলম থাকলো নিজের স্বামীর ভাগ অন্য কাউকে দেয়া কষ্টের মলম বোধ হয় এ দুনিয়াতে তৈরি হয়নি। হঠাৎ করে মুনতাহা চিৎকার করে উঠল, ওহু! গরম তেলের ছিটকায় মুনতাহার সকল ভাবনার অবসান ঘটল। শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে আবার রান্নার কাজে মন দিল। কিছুক্ষণ পর মুনতাহার শাশুড়ি মা রান্নাঘরে এসে উকি দিয়ে বলছে, মুনতাহা, সব রান্না যেন ঠিকমতো হয়। নতুন আত্মীয় হতে যাচ্ছে, ভালো মন্দ না খাওয়ালে চলে? পরে যেন বলতে না পারে ঠিকমতো আপ্যায়ন করতে পারিনি। আগে মুনতাহার শাশুড়ি বৌমা বলে ডাকত। যখন থেকে সাইমনের বিয়ের কথাবার্তা চলছে, বৌমা বলে ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। করবে কিভাবে? নতুন বউয়ের আগমন ঘটছে বলে কথা। মুনতাহা আঁচল দিয়ে কপালের ঘাম মুছে কান্না ভরা কণ্ঠে বলছে, মা, আপনি চিন্তা করবেন না, আমি খেয়াল রাখবো। তোমার খেয়াল থাকলে কি আমার চিন্তা করা লাগতো? আজকাল তো কোনো কাজ ভালোভাবে করতে পারো না। না পারলে বলো, এখনো রান্না করার মতো শক্তি আছে আমার। এত বুড়ি হই নাই যে রান্না করতে পারবো না। না না মা, আমি পারবো। দয়া করে সারাক্ষণ নেকি কান্না করো না। তুমি কি চাও আমার ছেলেটা বিয়ে করে সুখে না থাকুক? নতুন মেহমান এসে দেখলে হাজার কথা হবে। আমি চাই না কোনো ঝামেলা হোক। তোমাকে তো আমি কম ভালোবাসা দিই নেই। ভাগ্য তোমার সহায় হচ্ছে না, সেটা তো আমাদের কারো হাত নেই। শেষ সময় আমি কোনো মায়া বাড়াতে চাই না। ঠিক আছে মা, আমি কান্না করব না। আপনারা সুখে থাকলে আমি সুখী। আর হ্যাঁ, আমার ছেলেটার আগে পিছে ঘুরিও না। ওকে বিয়েতে মন দিতে দাও। আমার ছেলেটার উপর কম ঝড় তুফান যাচ্ছে না। বিয়েতে মত দিয়েছে, এটাই আমার শান্তি। কথাগুলো বলে মুনতাহার শাশুড়ি হন হন করে চলে গেল। রান্না শেষ করে খাবার টেবিলে রেখে দিয়ে মুনতাহা রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল। লাইট নিভিয়ে জানালার পাশে গিয়ে বসছে। আজকাল মুনতাহার আলো একদম ভালো লাগে না। অন্ধকারে বরং কষ্টগুলোকে কবর দেয়া যায়। আকাশে কত তারা ঝলমল করছে। মানুষ চাইলে যেমন আকাশের তারা গুনতে পারে না, তেমনি মাঝে মধ্যে বুক ভরা ভালোবাসা দিও কারো মন বোঝা যায় না। মুনতাহা শুধু ভাবছে, কি হতে যাচ্ছে? কেন হলো আমার সাথে? এত কষ্ট কি আমার কপালে লেখা ছিল? ভাবনার কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। চারদিকে কত আলো ঝলমল করছে, শুধু আমার মনটাই অন্ধকারে ঢেকে গেছে। সবার মনে কত উল্লাস বিয়ে নিয়ে। আচ্ছা, সাইমনের মনেও কি আনন্দ হচ্ছে নতুন বইয়ের জন্য? ওর মনেও কি ভালোবাসার ঢেউ বয়ে যাচ্ছে, যেমনটা হয়েছিল আমাদের বিয়ের সময়? খুব জানতে ইচ্ছে করে এত নতুনত্বের মাঝে আমার কোনো অস্তিত্ব আছে কিনা। আজকাল খুব প্রয়োজন না হলে আমার কাছে আসে না। আর হ্যাঁ, আমরা কিন্তু ভালোবেসে দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেছিলাম। স্বপ্নগুলো চোখের আলোয় সাজিয়েছি। কি অদ্ভুত, তাই না? চোখের সামনে নিজের স্বামীর দ্বিতীয় বিয়ের সব আয়োজন চলবে, আর আমি অসহায়ের মতো এক কোণে পড়ে থাকবো। অবশ্য আমার থাকা না থাকাতে ওদের কিছু এসে যায় না। না থাকলে বরং সবাই হাফ ছেড়ে বাঁচত। ওরা আমাকে রাখতে চায়নি, বরং আমি জোর করে থেকে গেলাম। দু চোখ ভরে দেখতে চাই কিভাবে সাইমন অন্য একজনকে ভালোবাসে। আমার মা বলতো 30 বছর সংসার করেও নাকি অনেক সময় স্বামীকে আপন করা যায় না। সত্যি কি আসলে তাই? হয়তো তাই। অবশ্য কিন্তু এখানে ওদের কোনো দোষ নেই, যত দোষ আমার ভাগ্যের। ঠিক 2 বছর আগে মুনতাহা কাজীবাড়ির বউ হয়ে আসে। শ্বশুর বাড়ির সবাই মুনতাহাকে অনেক ভালোবাসা দিয়েছে। কখনো মনে হয়নি এটা ওর বাড়ি না। কত স্বপ্ন ছিল এ ঘর, সম্পর্ক, সংসার নিয়ে। একটু একটু করে ভবিষ্যতের জন্য টাকা জমাচ্ছিল। নিজের হাতে পুরা ঘর নতুন করে সাজিয়েছে। ছোটবেলা থেকে মুনতাহার ঘর সাজানোর শখ বেশি। মুনতাহা আকাশে তারাদের বলছে, জানিস এখনো মনে পড়ে
যখন ঘরের সব জিনিস সুন্দর করে সাজিয়ে রাখতাম, কাউকে ধরতে দিতাম না। কিন্তু আজ কত সহজে আমার সাজানো স্বপ্নের বাগান শেষ হয়ে যাচ্ছে। সেই বাড়িতে থেকে বাড়ির দ্বিতীয় বিয়ের সকল কাজ এক হাতে করতে হচ্ছে। না না, এখন আর কান্না আসে না। কান্নারও একটা সীমা আছে, কতক্ষণ কাঁদা যায়। বললে কি আর কান্না হার মানে? ঠিকই চোখের জল পড়তেই থাকে। কাঁদতে কাঁদতে মুনতাহার চোখ লেগে এসেছে। দরজা ধাক্কার আওয়াজ শুনে মুনতাহা আঁতকে উঠল। মুনতাহা, মুনতাহা, এত ঘুম কোথা থেকে আসে? উফ, মেহমানরা চলে এসেছে, তাড়াতাড়ি আসো। মুনতাহা গায়ের কাপড়টা ঠিক করে চোখ মুছে নিল। নিজেকে শক্ত করে দরজার ওপাশ থেকে জবাব দিল, আসছি মা। বের হয়ে অসহায় চোখ দুটো সাইমনকে খুঁজছে। না, আশেপাশে কোথাও নেই, হয়তো নতুন মেহমানদের সময় দিচ্ছে। দুদিন পর বিয়ে করবে, তাদের সাথে কথা না বললে কি হয়? মুনতাহার শাশুড়ি মা এত বেশি অস্থিরতা দেখাচ্ছে যেন আগে কোনোদিন মেহমান আসেনি। রাগে গজগজ করে সাইমনের বোন রাহিকে বলছে, তাড়াতাড়ি হাত চালা, ডিমের পুডিংটা ফ্রিজ থেকে বের কর। আমি আর তুই না করলে দেখবি সময় মতো কেউ খেতে পারবে না। মা, বাদ দাও না, এখন এসব কথা থাক। আমার ভাইয়ের বিয়ে আমাকে করতে হবে। আজকাল ভাবির এসবে মন নেই। ভাবি চায় না ভাইয়ের বিয়ে হোক। ভাবিকে তো ইচ্ছে করে আমরা কষ্ট দিচ্ছি না। ভাবিরও পরিস্থিতি বোঝা দরকার। বুঝি না, ভাবি কি চায় না এ সংসারে সুখ শান্তি আসুক? মুনতাহা রাহির কথায় নিজেকে ধরে রাখতে পারল না। রাহির হাত থেকে কাচের প্লেট নিয়ে বলল, রাহি, ভেবো না বোন, আমি তোমাদের সংসারে সুখ শান্তিতে বাধা দিব না। তোমার ভাইয়ার বিয়ে সকল কাজ আমি নিজ হাতে করব। দেখো ভাবি, আমরা ইচ্ছা করে কেউ তোমাকে কষ্ট দিচ্ছে না। তুমি তো জানো মায়ের নাতি নাতনির কত শখ, তার ওপর আমাদের একমাত্র ভাই। কেউ আমাকে কষ্ট দিচ্ছে না। আমার কষ্টগুলো একান্ত আমার নিজের, সেগুলোর ভাগ অন্তত আর কাউকে নিতে হবে না। আমাকে দয়া করে তোমরা থাকতে দিয়েছো, এটাই অনেক। মুনতাহার শাশুড়ি কথার মোড় ঘুরিয়ে বলে, অনেকক্ষণ হয়ে গেছে, নাস্তা রেডি হয়নি। নতুন মেহমানরা যে কি ভাববে। মা, আমি করে দিচ্ছি, আপনি ড্রয়িং রুমে গিয়ে ওনাদের সাথে কথা বলুন। মুনতাহা রাহির আচরণে আজকাল অবাক হয়। রাহি তো শুধু ওর ননদ না, নিজের ছোট বোনের মতো ছিল। বিয়ের পরে কত ভালো সময় কাটিয়েছে রাহির সাথে, ভাবতেই মুনতাহার চোখে পানি চলে আসে। নিজের জন্য কিছু কেনার আগে রাহির জন্য কিনেছে। রাহির কখন কি খেতে ইচ্ছে করে সেটা মুখ ফুটে বলার আগে মুনতাহা তৈরি করে দিয়েছে। একটা ডাক্তারের রিপোর্ট মুনতাহার জীবন কতখানি বদলে দিল। বিয়ের পরে সব মেয়ের একটাই স্বপ্ন থাকে, তার কোল জোরে ফুটফুটে সন্তান আসবে। মা হতে পারবে না, সেখানে মুনতাহার তো কোনো হাত নেই। মানুষ চাইলে তার সব ইচ্ছে পূর্ণ করতে পারে না। আল্লাহ না দিলে বান্দার পক্ষে কিছু কিছু ইচ্ছা কখনো পূরণ করা সম্ভব না। মুনতাহার এখনো মনে পড়ে, বিয়ের 2 দিন পরে হঠাৎ মুনতাহার মাইগ্রেনের ব্যথা উঠেছিল। সাইমন অফিসের কাজে দেশের বাইরে ছিল। মুনতাহা কিছুক্ষণ পরপর বমি করছিল। সারা রাত রাহি মুনতাহার সেবা করেছে, মাথা টিপে দিয়েছে, ওষুধ নিজ হাতে খাওয়াই দিছে। রাত জেগে পাশে বসেছিল মুনতাহার কখন কি লাগে সেটা ভেবে। রাহির জন্য সেদিন থেকে মুনতাহার মনে ভালোবাসা দ্বিগুণ হয়ে গেল। নিজেকে সেদিন ভাগ্যবতী মনে হয়েছে। কতটা ভাগ্যবতী হলে বোনের মতো ননদ কপালে জোটে। রাহি অনেক করেছে আমার জন্য, নিজের আপন বোন হলেও এতটা করতো না। রাহি একটু অভিমান করে সেদিন জবাব দিয়েছিল, আমি কি শুধু তোমার ননদ আর কিচ্ছু না? তাহলে মনে মনে এই ভাবো আমাকে নিয়ে? দূর পাগলি মেয়ে, তুমি আমার একমাত্র আদরের ছোট বোন, বলতে পারো বোনের চেয়েও বেশি কিছু। সময়ের সাথে সাথে সম্পর্কের রং কত সহজে বদলে যায়। আজ রাহির মনে আমার জন্য যতটা না ভালোবাসা, সম্মান, তার চাইতে বিরক্তি অনেক বেশি। ওর প্রতিটা আচরণ আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে এ সংসারে আমার সময় ফুরিয়ে গেছে। জীবনের সুখের সময়গুলো কেন দ্রুত চলে যায়? কেন আপন মানুষগুলো সময়ের সাথে সাথে বদলে যায়? এ দুনিয়াতে কেউ কারো মনের গহীনে প্রবেশ করতে চায় না। সবাই যেন মিথ্যে অভিনয়ের মায়ায় নিজেকে বন্দি করে রেখেছে। নতুন বউয়ের বাড়ির লোকদের জন্য ভালোই নাস্তা তৈরি করা হয়েছে। যতটুকু করা দরকার তার চাইতে বেশি আয়োজন করেছে। কথায় আছে না, বেশি ভালো আপ্যায়ন করলে চোখে লজ্জা চলে আসে। আদর আপ্যায়নের মাধ্যমে তো সম্পর্কের বুনিয়াদ হয়। পর্দার আড়ালে সাইমনকে দেখা যাচ্ছে। সাইমনকে দেখে বোঝার উপায় নাই ও এ বিয়েতে খুশি নাকি দুঃখী। আমাদের মেয়ে অবন্তিকা হাজারে একটা।
কতজনকে দেখালাম, মেয়ে আমার কাউকে পছন্দ করে না। আল্লাহর অশেষ রহমতে সাইমন বাবাজিরে মনে ধরছে। সাইমন নাস্তার প্লেট এগিয়ে দিচ্ছে। আলাপের ফাঁকে অবন্তিকার চাচা মুনতাহার শাশুড়ি মাকে সম্বোধন করে বলে উঠল, যদি কিছু মনে না করেন একটা ব্যাপার জানাতাম। বলেন। আপনারা 2 দিন পরে আমার পরম আত্মীয় হবেন। আপনাদের মনে যা আছে বলে ফেলুন। আপনারা না বললে কে বলবে? আসলে আমাদের মেয়েকে সাইমনের আগের বিয়ের ব্যাপারে আমরা কিছুই জানাইনি। আমরা চাই না ও কিছুই জানুক। অবন্তিকা এ বিয়ে নিয়ে অনেক খুশি, তাই আমাদের বলার সাহস হয়নি। আমাদের বড় আদরের মেয়ে। আচ্ছা বুঝছি ভাই, আপনাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। আমরা ওকে বুঝতে দিব না। আসলে কি আর বলবো, বিয়ের কিছুদিন পরে সাইমনের বউটা গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে। এতে আমার ছেলেটার কি দোষ বলেন? 10 দিনের বিয়ে কি সংসার বলা যায়? তারপর থেকে ওকে বিয়ে করানোর চেষ্টা করছি, অবশেষে রাজি হলো। আজকালকার মেয়েদের বোঝা মুশকিল, তবে আমাদের অবন্তিকা মা আপনাদের নিরাশ করবে না। ঠিক বলছেন, আমার নতুন বৌমার মুখ দেখলে বোঝা যায় কত মায়াবতী লক্ষ্মীমন্ত, দেখলে মনটা ভরে যায়। মুনতাহা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। কি বলছে এসব ওর শাশুড়ি? এত বড় মিথ্যা কত সুন্দর করে বলে দিচ্ছে। খারাপ সময় না আসলে আমি কখনো এদের আসল রূপ দেখতে পারতাম না। আর ওরা কেন অবিবাহিত মেয়েকে এখানে বিয়ে দিতে যাচ্ছে? শুধু কি পছন্দ হয়েছে, নাকি এসবের পিছনে অন্য কাহিনী লুকিয়ে আছে? সত্যি মানুষ স্বার্থের জন্য কি না পারে। সব শুনেও সাইমন শান্ত ছেলের মতো বসে আছে। ওর শান্ত হয়ে বসে থাকা প্রমাণ করে দিচ্ছে ও কি আসলে চায়। কখনো ভাবিনি এদিন আমাকে দেখতে হবে। আমি কোন সাইমনকে আবিষ্কার করছি, যাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবেসেছি? সে কি ও, যে আমার স্বপ্নে বসবাস করত? যে সাইমন আমি একটু করলে নিজে ব্যথা পেত? আপন মানুষের বদলে যাওয়ার রূপ সত্যি ভীষণ ভয়ঙ্কর। কাউকে তিলে তিলে শেষ করার জন্য এটুকুই যথেষ্ট। মুনতাহা মিথ্যা নাটকটা নিতে পারছে না। রাহির দিকে তাকাতে রাহি মুখ লুকিয়ে কিছু না শোনার ভান ধরে চলে গেল। মুনতাহা রুমে গিয়ে 2টা ঘুমের ওষুধ খেয়ে বালিশে হেলান দিয়ে বসে থাকলো কিছুক্ষণ। না, ঘুম কোনোভাবে আসছে না। ঘুমও তাকে পর করে পালিয়ে গেছে। রাত যত গভীর হয়, কষ্টগুলো ডানা মেলে মনের আকাশে উড়ে বেড়ায়। রাত 1টার দিকে সাইমন রুমে আসলো। পায়ের আওয়াজে বুঝে গেছে সাইমন আসছে। কত চেনা শব্দ। মুনতাহা বুঝতে পেরেও ঘুমের ভান ধরে শুয়ে আছে। সাইমন কোনো কথা না বলে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে পাশে শুয়ে পড়ল। শোয়ার সাথে সাথে সাইমনের চোখে রাজ্যের ঘুম। তখনও মুনতাহার চোখে ঘুমের আনাগোনা নেই। চোখের পানি ঘাড় বেয়ে পড়ে বালিশ ভিজে যাচ্ছে, অথচ সাইমন বলতেই পারবে না তার পাশে শুয়ে থাকা মানুষটির মনে তুফান বয়ে যাচ্ছে। হঠাৎ ঘুমের ঘোরে সাইমনের হাত মুনতাহার বুকের উপর চলে গেল। মুনতাহা বুক থেকে সাইমনের হাতটা সরিয়ে উঠে বসলো। এর মধ্যে সাইমনের ঘুম ভেঙে গেছে। তোমরা ছেলেরা নিজেদের কি ভাবো? যখন চাইবে বুকে টেনে নিবে, যখন খুশি ছুঁড়ে ফেলে দিবে। মেয়েদের কি মন নেই? নাকি মেয়েদের কষ্ট হয় না? নতুন বিয়ে করবে যেহেতু মনস্থির করে নিয়েছ, আবার আমাকে কোন মুখে স্পর্শ করছো? লজ্জা করে না? নাকি রাত বাড়লে পুরুষত্ব জেগে উঠে নিজেকে কন্ট্রোল করতে পারো না? দেখো, তুমি যা ভাবছো আসলে তেমন কিছু না। আমি ঘুমের... থামো, কি ভাবছি বলো? যা চোখে দেখছি তা কি ভুল? এত সহজে বদলে গেলে কিভাবে? একবার জানতে চেয়েছো আমার মনের ভিতর কি চলছে? তোমার ভালোবাসা এতটাই ঠুনকো যে সামান্য বাতাসে তছনছ হয়ে গেল। এতদিন আমার জন্য যা ছিল সব কি মিথ্যে অভিনয়? সব সত্যি ছিল, কিছুই মিথ্যে না। আমরা 2 জন পরিস্থিতির শিকার। সেটা আমাদের মেনে নিতে হচ্ছে। তোমাকে মানতে হচ্ছে, নাকি শুধু আমাকে হাসি মুখে সব মেনে নিতে হচ্ছে? তুমি চাইলে তোমার ভালোবাসাকে জিতিয়ে দিতে পারতে না? তুমি নিজে হেরে গেলে, সাথে আমাকে মাঝ সমুদ্রে ছেড়ে দিলে। একবার ভাবলে না আমার কি হবে? যে সাইমনের ভালোবাসা আমার অহংকার ছিল, তুমি কি সেই সাইমন? আমার মনে হচ্ছে প্রতিনিয়ত আমি মারা যাচ্ছি। কিভাবে আমি আমার ভালোবাসার মানুষকে অন্য কারোর সাথে ভাগ করব বলতে পারো? মুনতাহা রাগের মধ্যে নিজের মাথাটা ওয়ালের সাথে বাড়ি দিল। আল্লাহ, আমায় কোন শাস্তি দিচ্ছ? আমি যা নিতে পারছি না। কেন ভুল মানুষকে আমার জীবনে পাঠালে? কেন আমাকে কঠিন পরীক্ষার সম্মুখীন করে দিলে, যে পরীক্ষার কোনো উত্তর আমার জানা নেই? দেখো, তুমি আমায় ভুল বুঝছো। আমি মায়ের জন্য সব করছি।
আমি তো ইচ্ছে করে কিছু করছি না। মুনতাহা কষ্টে অভিমানে সাইমনের টি শার্ট টেনে বলছে, তুমি কি চাইলে বিয়েটা ভেঙে দিতে পারো না? এখন তো সময় বদলে গেছে, নিত্য নতুন অনেক চিকিৎসা আবিষ্কার হচ্ছে। ভালো কোথাও থেকে চিকিৎসা করালে হয়তো সব ঠিক হয়ে যাবে। আল্লাহ চাইলে ঠিক আমাদের কোলে সন্তান আসবে। দেখো মুনতাহা, বাচ্চাদের মতো কেন কথা বলছো? ডাক্তার বলেছে তোমার মা হবার চান্স নেই, তুমি কোনোদিন মা হতে পারবে না। যদি সত্যি আশার আলো থাকতো, সবার থেকে আমি বেশি খুশি হতাম। আমি জানি তোমার কষ্ট হচ্ছে, আমিও তো চেয়েছি তোমার সাথে সুখে দিন কাটাতে, কিন্তু যা হচ্ছে তা আমাদের নিয়তিতে লেখা ছিল, এটাকে আমাদের মেনে নিতে হবে। সাইমন মুনতাহাকে জড়িয়ে ধরে, সব ঠিক হয়ে যাবে বউ, একটু ধৈর্য ধরো। সময়টা পার করা কঠিন, কিন্তু আমি জানি তুমি চাইলে মানে নিতে পারবে। মুনতাহা মুখ চোখ মুছে শক্ত গলায়, বাহ সাইমন, কত সহজে বলে দিলে কথাগুলো। সবসময় মেয়েদের কেন মানিয়ে নিতে হয়? একটা রিপোর্ট আমাদের ভাগ্য পরিবর্তন করে দিল। অবশ্য ঠিক বলেছ, এটা আমাদের নিয়তি। কষ্টের সময় আপন মানুষের আসল পরিচয় পাওয়া যায়। আজ যদি আমার সমস্যা না হয়ে তোমার হতো, তাহলে কেমন লাগতো ভেবে দেখেছ? মাঝরাতে এসব কি শুরু করছো মুনতাহা? তুমি বুঝতে পারছো না আমি কেন করছি? বিয়ে কি আমি শখ করে করছি? বুঝেছি, তোমার গায়ে বিয়ের বাতাস লেগেছে। এখন আমার কথা তো তোমার বিরক্ত লাগবে। দেখো মুনতাহা, তুমি জানো মা ছোটবেলা থেকে আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। বাবা না থাকার পরও কষ্ট করে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে। আজ আমি মায়ের অবাধ্য হতে পারবো না। মায়ের বদদোয়া নেয়ার ক্ষমতা আমার নেই। মায়ের মুখে হাসি দেখতে চাই, বোঝার চেষ্টা করো। আমার বদদোয়া লাগবে না, আমার ভালোবাসার কোনো মূল্য নেই। তোমাকে আমি খুব ভালোবাসি। তুমি যদি আমায় না বুঝো কে বুঝবে বলো? এখন কি চাও? তোমার বিয়েতে আমি দাঁত কেলিয়ে হাসতাম, সবাইকে বলতাম কি মজা আমার বরের বিয়ে, তাই না? রাত অনেক হয়েছে, এখন এসব ভালো লাগছে না। আমার কি খুব আনন্দ হচ্ছে বিয়ে করতে? ঘর ভর্তি মানুষ আছে, সিন ক্রিয়েট করো না প্লিজ। সাইমন বুঝতে পারছে না মুনতাহাকে কি বলে বুঝ দিবে। ও জানে মুনতাহার সাথে অন্যায় হচ্ছে, অনেক স্বার্থপর হয়ে গেছে আজকাল। মাকে কথা দিয়েছে বিয়ে করবে, মুনতাহার কষ্ট ফিল করতে পারছে, কিন্তু সাইমন নিজেকে শক্ত করে নিয়েছে। সত্যি বলতে সন্তান ছাড়া বিবাহিত জীবন একসময় পানসে হয়ে যায়। একটা সময় গিয়ে সংসারের সুখের জন্য বাচ্চার দরকার হয়। সাইমনও তো কত স্বপ্ন দেখেছে নিজের বাচ্চাকে নিয়ে, নিজেও চায় বিয়েটা হয়ে যাক, হয়তো বিয়েটা সব দিক থেকে ভালো। মুনতাহা আস্তে ধীরে ঠিক হয়ে যাবে। হঠাৎ ধাক্কা সামলে উঠতে কষ্ট হচ্ছে। মুনতাহা অজরে কান্না করছে। সাইমন ইচ্ছে করে ধরছে না। কাঁদুক মন ভরে, কাঁদুক, কাঁদলে ওর মনের কষ্ট কিছুটা হলেও কমবে। মুনতাহা বুঝেছে সাইমনও চায় বিয়েটা হোক। সময় আসলে সবাই নিজের জায়গায় স্বার্থপর হয়ে যায়। ওর কি দোষ? সবার শখ থাকে বাবা ডাক শোনার। আচ্ছা, দুনিয়াতে কত দম্পতি তো বাচ্চা না হলে দত্তক নেয়। আমরা চাইলে তো দত্তক নিতে পারতাম। যাদের স্বামী সন্তান হবে না জেনেও দ্বিতীয় বিয়ে করে না, তারা কতই না ভাগ্যবতী। সবাই দুনিয়াতে সব ভাগ্য নিয়ে আসে না, আমিও আসিনি সে ভাগ্য নিয়ে। এ দুনিয়াতে খাঁটি ভালোবাসার ভীষণ অভাব। নাকি আমি একটু বেশি স্বার্থপর হয়ে গেছি নিজের ভালোবাসাকে নিজের করে রাখার জন্য? বিয়ের 1 বছর পরে মুনতাহার শাশুড়ি মা আকার ইঙ্গিতে বুঝিয়েছে সংসারে নাতিপুতির দরকার। ওনার একা একা সময় কাটে না। মুনতাহা সাইমনও চাচ্ছিল এবার তাদের কোলজোড়ে সন্তান আসুক। কয়েক মাস চেষ্টা করার পরেও যখন কোনো আশার আলো পাচ্ছে না, তখন দুজন মিলে ডাক্তারের কাছে গেল। ডাক্তার পরীক্ষা করার পর রিপোর্ট হাতে পেয়ে যা বলল, তার জন্য ওরা মোটেও প্রস্তুত ছিল না। ডাক্তার বলেছে মুনতাহা কোনোদিন মা হতে পারবে না। পলিস্টিটিক ওভারিতে অনেক সিস্ট হওয়ার কারণে মুনতাহা মা হবার ক্ষমতা হারিয়ে ফেলছে। সেদিন থেকে মুনতাহার জীবন একটু একটু করে বদলে গেল। মুনতাহার শাশুড়ি আগের মতো ভালোবেসে কথা বলে না, কথার মধ্যে বিরক্তি ভাব। রাহির কথাবার্তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। যে মানুষগুলো খুব কাছের ছিল, সে মানুষগুলো একটা সময় দূরে সরিয়ে দিল, যেন মুনতাহা কোনো খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি। ধীরে ধীরে মুনতাহা যেন ঘরের বোঝা হয়ে গেল। সরাসরি না বললেও সবাই বুঝিয়ে দিচ্ছে এ সংসারে মুনতাহার প্রয়োজন শেষ। প্রথম দিকে সাইমন পাশে থাকলো,
পরে সংসারের ঝামেলাতে আর মা বোনের কথাতে মুনতাহার প্রতি আন্তরিকতা কমে যায়। মুনতাহা বুঝতে পারল অবুঝ মন কোনোভাবে সায় দিত না। ভেবেছে ডিপ্রেশনে আছে বলে এমনটা লাগছে, কিন্তু যখন বিয়ের জন্য রাজি হয়ে গেল মুনতাহা বুঝে গেছে সাইমনের মনের রাজ্যে মুনতাহার রাজত্ব শেষ। সেখানে রাজত্ব করার জন্য নতুন রানীর আগমন ঘটবে। আজানের সুমধুর কণ্ঠ মুনতাহার কানে ভেসে আসছে। চোখ মেলে তাকাতেই দেখে দুজন দুজনের বুকে আপন মমতায় জড়িয়ে আছে। দুজনের বুকে দুজন চুপটি মেরে লুকিয়ে আছে। মুনতাহার তো এটুকু চাওয়া ছিল, সারা জীবন সাইমনের বুকে মাথা রেখে পরম মমতায় চোখ বন্ধ করে কাটিয়ে দিবে। সাইমনের হৃৎপিণ্ড চিৎকার করে বলবে, আমি কেবল তোমাকে ভালোবাসি বউ, তোমাতে আমার বসবাস, তোমার জন্য পৃথিবীতে আমার আগমন। মুনতাহা সাইমনের বুকে মাথা রেখে ভাববে, এর চেয়ে সুখের আশ্রয় আর কোথায় আছে? স্বামীর ভালোবাসার থেকে দামি রত্ন এই পৃথিবীতে কিছু আছে নাকি? মানুষের জীবন পরিকল্পনার অনেক বাইরে। পরিকল্পনা দিয়ে জীবন চললে সে জীবনে কষ্ট নামক শব্দের কোনো অস্তিত্ব থাকতো না। জীবন কেবল সুখের ঠিকানা হাবুডুবু খেত। সকল পরিকল্পনার মালিক আল্লাহ, আমরা কেবল সে পরিকল্পনায় পরিচালিত। আজ সব অতীত। এ বুকে থাকার অধিকার আমি অনেক আগে হারিয়ে ফেলেছি। এ বুকে বাসা বাঁধতে চলেছে অন্য কোনো পাখি। আচ্ছা, তখন কি সাইমনের আমার কথা মনে পড়বে, নাকি নতুন কারো স্পর্শ ওর শরীরে শিহরণ জাগাবে, আর সেই স্পর্শে সাইমন বারবার মাতাল হয়ে যাবে? উফ, ভাবতে পারছি না, মাথা ব্যথা করছে। আপন বলতে পৃথিবীতে আমার কিছুই রইল না। যার স্বামী থাকতে নেই তার যে কিছুই নেই। মুনতাহার শাশুড়ি বলেছিল ডিভোর্সের কথা। মুনতাহা চায়নি ওদের ডিভোর্স হোক, তখন মেনে নিয়েছিল সাইমনের দ্বিতীয় বিয়ের কথা। অন্তত সাইমনকে চোখের দেখা তো দেখতে পারবে। কিন্তু এখন যখন বিয়ের সময় ঘনিয়ে আসছে, মনকে কিছুতেই বোঝাতে পারছে না। এই সমাজে কারো দ্বিতীয় বউ হয়ে থাকার চেয়ে ডিভোর্সি হয়ে বেঁচে থাকা অনেক কঠিন। ডিভোর্সের পরে মেয়েদের দোষ থাকুক আর থাকুক না, সব দোষ ডিভোর্সি মেয়েটার ঘাড়ে গিয়ে পড়বে। মুনতাহাকে ডিভোর্স দেওয়া নিয়ে সাইমন আপত্তি করেছে। মাকে বলেছে মুনতাহাকে সে ডিভোর্স দিতে চায় না। তার জন্য মুনতাহা সাইমনের কাছে কৃতজ্ঞ। এটুকু সহানুভূতি তো দেখিয়েছে। মুনতাহা শাড়ি ঠিক করে নিজেকে সামলে নিল। সাইমনকে ঘুমন্ত অবস্থায় বেশ পবিত্র লাগে। মুনতাহার খুব ইচ্ছে করছে কপালে চুমু খেতে, কিন্তু মন সায় দিচ্ছে না। বিবেক তাচ্ছিল্যের সুরে উপহাস করে বলছে, কাকে আদর করবি যা কখনো তোর ছিল না, যার জীবনে তোর কোনো মূল্য নেই? দেখছিস তো তোর সাইমন এখন নতুন বিয়ের স্বপ্নে বিভোর। তোর ভালোবাসা, তোর স্বপ্ন আজ তোকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে। ভালোবাসা বলে কিছুই নেই পৃথিবীতে, সব হচ্ছে মরীচিকা। আমরা সবাই প্রতিনিয়ত মরীচিকার পিছনে ছুটি। যে আমাদের সাথে থাকে আমরা তাকে নিয়ে থাকতে অভ্যস্ত হয়ে যাই। কতজন তো বলে ভালোবাসার মানুষকে না পেলে বাঁচবে না, আবার তারাই দিব্যি আরেকজনকে নিয়ে সংসার করে কাটিয়ে দেয়। একসময় সাইমনের মুনতাহাকে জড়িয়ে না ধরলে ঘুম আসতো না। সাইমনের আবদার ছিল মুনতাহা রোজ সকালে ওকে আদর করে জাগিয়ে তুলবে। সাইমন যখন তখন জড়িয়ে ধরার জন্য বাহানা করত। আজ পাশে থেকে অনেক দূরে, কেউ কারো মনের সন্ধান পাচ্ছে না। চোখ থেকে দুফোঁটা জল সাইমনের গালে পড়ল। আজ মুনতাহার মনের আহাজারি কান্না সাইমনের মন পর্যন্ত পৌঁছাবে না। মাথাটা ঝিমঝিম করছে। ঘুমের ওষুধ খেয়েও সারা রাত ঘুম হয়নি। নামাজ পড়ে রান্নাঘরে যেতেই মুনতাহার শাশুড়ি কাশি দিয়ে বললেন, যাক, অবশেষে ঘুম ফুরালো। তো চা নাস্তা কি কপালে জুটবে? মা, আপনি রুমে যান, আমি চা বানিয়ে আনছি। গলাটা ব্যথা করছে। চায়ে লেবু, আদা কুচি, তেজপাতা, দারুচিনি, এলাচ দিও। মুনতাহা তাড়াহুড়ো করে চা পরোটা বানিয়ে শাশুড়ির রুমে গেল। মা, আপনার চা। গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন? যে মুনতাহা চলে আসতে যাবে, মুনতাহার শাশুড়ি মা পিছন থেকে ডাক দিলেন, মুনতাহা, তোমার সাথে কথা আছে। মা, বলুন। জানোই বিয়ের আর কয়েকদিন বাকি, কালকে থেকে মেহমান আসা শুরু করবে। তুমি যদি সাইমনের রুমে থাকো, মানুষ নানা কথা বলবে। তখন আমি কাকে কি জবাব দেব? তুমি না হয় কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি ঘুরে আসো। মা, আপনি ভাববেন না, আমি আজকে ওই ঘর থেকে সব গুছিয়ে অন্য রুমে চলে যাব। দয়া করে আমাকে বাবার বাসায় যেতে বলবেন না। বিশ্বাস করুন, আমি বিয়েতে কোনো সমস্যা বাঁধাবো না।
মুনতাহার শাশুড়ি কাছে এসে হাত ধরে। তুমি আমাকে কথা দিচ্ছ তো? হুম। মা, আমি তোমার কথাতে স্বস্তি পেলাম। তুমি এভাবে মুখ কালো করে ঘুরে বেড়ালে আমার ছেলেটা বিয়ে করে শান্তি পাবে না। না মা, আর মন খারাপ করব না। যার পুরো পরিবার সাথে আছে তার কি শান্তির অভাব হবে? দেখবেন অবন্তিকা ওকে খুব সুখে রাখবে। যে সুখ আমি দিতে পারিনি সেটা অবন্তিকা ঠিক দিতে পারবে। আপনি আমার কথায় মাথা থেকে ঝেড়ে ফেলুন। মানুষ নিজের জিনিস হারালে কাঁদে। যা কখনো আমার ছিল না তা হাজার চেষ্টা করলেও আমার থাকবে না। আমি ঠিক আছি, আপনারা বিয়ে নিয়ে ভাবুন। কথাগুলো শুনে মুনতাহার শাশুড়ি ইতস্তত হয়ে, আমি চাই তোমার কথা সত্যি হোক। অবন্তিকা যেন এ সংসারে সুখ শান্তি নিয়ে আসতে পারে। ওরা কাল বাসায় গিয়ে কল করেছে, যত দ্রুত সম্ভব শুভ কাজটা সেরে ফেলতে চায়। তাই আগামী শুক্রবার বিয়ের তারিখ ঠিক করেছে। মুনতাহা এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। মুনতাহার শাশুড়ির খুব খারাপ লাগছে। মুনতাহার প্রতি এখনো একটা সফট কর্নার রয়ে গেছে। জানে তার আচরণে মুনতাহা কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। অনেকটাই ইচ্ছে করে এইরকম আচরণ করছে যাতে কষ্ট পেতে পেতে মুনতাহা নিজেকে গুছিয়ে নিতে পারে, কোনোভাবে যেন অতীতকে আঁকড়ে না ধরে। মুনতাহার শাশুড়ি চায় না মুনতাহা এ সংসারে পড়ে থাকুক। চোখের সামনে স্বামীকে অন্য নারীর সাথে দেখলে মনে হিংসা বিদ্বেষ কাজ করতে পারে। যদি মুনতাহা ঝোঁকের বসে নতুন বইয়ের ক্ষতি করে বসে, নানান চিন্তা মুনতাহার শাশুড়ির মাথায় ঘুরপাক খাচ্ছে। জোর করেও মুনতাহাকে তাড়িয়ে দিতে পারছে না। মুনতাহা রুম থেকে সকল জিনিস এক এক করে গোছাচ্ছে। হঠাৎ চোখ গেল দেয়ালে ওদের বিয়ের ছবির দিকে। সাইমুন, মুনতাহার দুপাশে শাশুড়ি রাহি বসে আছে। সবার মুখে মুচকি হাসি, যে হাসির মাঝে কোনো রাগ অভিযোগ নেই, আছে বুক ভরা ভালোবাসা। কয়েকদিন পরে এখানে আরেকটা ফ্রেমের বাঁধা ছবি জ্বলবে। সবাই ঠিক থাকবে, শুধু মুনতাহার জায়গায় থাকবে অবন্তিকা। অবন্তিকা রেজাউল করিমের একমাত্র মেয়ে, দুই ভাইয়ের একমাত্র বোন। বিয়ে বাড়িতে হইচই করছে সবাই। রেজাউল করিম মেয়ের বিয়ে নিয়ে খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন। চারদিকে বিয়ের জমজমাট প্রস্তুতি চলল। অবন্তিকার বিয়ে নিয়ে তেমন মাথা ব্যথা নেই, আবার বিয়েতে আপত্তিও নেই। বিয়ের জন্য না করতে করতে ক্লান্ত হয়ে গেছে। যখন দেখছে সাইমনকে সবার বেশি পছন্দ হয়েছে, তখন এক পলক দেখে বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছে। মূলত নিজের বাবাকে শাস্তি দেওয়ার জন্য বিয়েতে রাজি হয়েছে। যদিও বা অবন্তিকার চাচা সাইমনের মাকে বড় মুখ করে বলে এসেছে তাদের মেয়ে সাইমনের আরেকটা বিয়ের কথা জানে না, কারণ মেয়ের আগে বিয়ে হয়নি। কিন্তু সত্যি কি তাই? মেয়ের প্রথম বিয়ে হলে এত তাড়াহুড়ো কিসের? একবারও সেটা কারো চোখে পড়ল না। চোখে পড়ার কথা না, সবাই নিজের দোষ লুকাতে ব্যস্ত। অবন্তিকার দুই ভাইয়ের মধ্যে বড় ভাই জাহিদ বিয়ে করেছে। জাহিদের বউ সামিহা ভীষণ শান্ত প্রকৃতির। পুরো সংসার টিকে আছে সামিহার অবদানে। সামিহা পুরো পরিবারটাকে একসুতো বেঁধে রেখেছে। জাহিদ সামিয়াকে বলছে, কয়েকদিন পর অবন্তিকার বিয়ে, ওর হবু বরের নাম্বারটা দিয়ে আসো কথা বলার জন্য। আমি দিলে কি কথা বলবে? সারাক্ষণ খুব রাগী মুডে থাকে। তুমি কল দিয়ে ধরিয়ে দিবা। এখন কথা না বললে কখন ফ্রি হবে, না হয় পরে সমস্যা বাড়বে, কমবে না। সামিহা নাম্বার নিয়ে অবন্তিকাকে গিয়ে বলছে, অবন্তি তুমি ফ্রি আছো? কিছু বলবা ভাবি? যাক, মনে হয় মুড ভালো আছে। সাইমন ভাইয়ের নাম্বারে কল যাচ্ছে, নাও কথা বলো। আমাকে জিজ্ঞেস না করে কল কেন দিলে? আরে কথা বলো, লজ্জা পেতে হবে না। দূর ভাবি, আমি কি কথা বলবো? যা কথা হবে বিয়ের পরে হবে, এখন কথা বলার ইচ্ছে নেই। মোবাইলের ওপাশ থেকে সাইমন অনবরত বলে যাচ্ছে, হ্যালো হ্যালো, কে বলছেন? অবন্তিকা সাইমনের কণ্ঠ শুনে কেটে দিতে পারেনি, আমি অবন্তিকা। সাইমন কিছুক্ষণ চুপ থাকলো। কি বলবে বুঝে উঠতে পারছে না। অস্বস্তি বাড়ছে, ভিতরে অদ্ভুত অনুভূতি হচ্ছে, হার্টবিট বেড়ে যাচ্ছে। ও আপনি কেমন আছেন? ভালো, আপনি? ভালো। বিকেলে নাস্তা করেছেন? দুজন চুপ, কেউ কোনো কথা বলছে না। এভাবে 2 মিনিট চলে যাবার পর অবন্তিকা বলে উঠল, আচ্ছা আজ তাহলে রাখি, পরে কথা হবে। মোবাইল রাখতেই সাইমন দেখলো মুনতাহা চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। মুনতাহার উপস্থিতি সাইমনের মনে কম্পন তুলে দিল। সাইমনের চেহারায় লুকায়িত ভাব, যেন চুরি করতে গিয়ে ধরা পড়েছে। মুনতাহা সাইমনের কথার স্টাইলে বুঝেছে অবন্তিকার সাথে কথা বলছিল। তারপরেও সাইমনকে কিছুই বলল না। তোমার চা রেখে গেলাম, খেয়ে নিও।
মুনতাহা বুঝেনি তো আমি কার সাথে কথা বলেছি। ও কি রাগ করেছে? মনে মনে কি ভাবছে আমি অবন্তিকাকে নিয়ে বেশি খুশি? মুনতাহা যেতেই সাইমন পিছন থেকে ডাক দিল, মুনতাহা। কিছু বলবে? না মানে আমাকে অবন্তিকা কল দিয়েছিল। বুঝেছি। কিভাবে? এত বছর ধরে তোমাকে চিনি, তোমার সব হাবভাব আমি ভালো করে জানি। ভালোবাসার মানুষের এটুকু না বুঝলে আর কি ভালোবাসলাম? তুমি না হয় আমাকে ভালোবাসনি, কিন্তু আমি তো ভালোবাসিছি, তাই না? তোমাকে আমি ভালোবাসিনি এ কথা বলতে পারলে? খুব ভালোবেসেছ, সেজন্য আজ দ্বিতীয় বিয়ে করছো, তাই না? তোমার আচরণ আমাকে প্রতিটি মিনিট বুঝিয়ে দিচ্ছে কতটা ভালোবাসছো আমায়। বাচ্চা অনেকের হয় না, মনে আছে আমার খালাতো বোন ঝিনুকের কথা? ওর বিয়ের 5 বছর হচ্ছে, বাচ্চা হচ্ছে না, তাই বলে ওর জামাই আরেকটা বিয়ে করেনি। ওরা চিকিৎসা চালিয়ে যাচ্ছে, শুনেছি একটা বাচ্চা দত্তক নিয়েছে, খুব সুখে আছে। মুনতাহার কথার কোনো উত্তর সাইমনের কাছে নেই। বেশি ভেবো না, আমার উত্তর লাগবে না। আর হ্যাঁ, আমাকে সাফাই দেওয়ার প্রয়োজন নেই। তুমি তোমার হবু বউয়ের সাথে কথা বলতেই পারো। 2 দিন পর বিয়ে করবে, এখন থেকে মনের কথা আদান প্রদান না করলে কখন করবে? এখনই দুজন দুজনকে বোঝাপড়ার সময়। তাছাড়া যখন বউয়ের সাথে একান্ত সময় কাটাবে তখন কি আমার পারমিশন নিবে? এভাবে কেন বলছো? সত্যি আমি কল দিই। তুমি কি সারাক্ষণ রাগ দেখিয়ে কথা বলবে আমার সাথে? নর্মালি বলছি, মোটেও রাগ করছি না। কার সাথে রাগ করব বলো? তুমি কি আদৌ আমার আছো? আমার সাইমন অনেক আগে মরে গেছে আমার কাছে। যে আমার সামনে দাঁড়িয়ে আছে সে অবন্তিকার হবু বর। মুনতাহা মুখে কাপড় দিয়ে কান্না করতে করতে ছাদে চলে গেল। না, আমাকে নিজের ইমোশনগুলো কন্ট্রোল করতে হবে। ভালোবেসেছি, পাপ করিনি। সবসময় মেয়েরা কেন অবহেলিত হবে? অনেক ছোট করেছি নিজেকে, আর না। যে যেভাবে সুখে থাকতে চায় তাকে সেভাবে থাকতে দেওয়া দরকার। বারবার ছুটে গিয়ে নিজের দুর্বলতা প্রকাশ করে আত্মসম্মান বোধকে খুন করতে চাই না। যদি সত্যি সাইমনের মনে আমার জন্য ভালোবাসা থাকে, ও ঠিক ফিরে আসবে সময় থাকতে। মুনতাহার আকাশের বুকে ডানা মেলে উড়ে যাওয়া পাখিদের দিকে তাকিয়ে আছে। দমকা বাতাসে মুনতাহার খোপা খুলে চুল বাতাসে উঠছে। মুনতাহার লম্বা চুল দেখে একসময় সাইমন প্রেমে পড়েছিল। প্রতি রাতে মুনতাহার চুলের গন্ধে সাইমন নিজেকে বিলিয়ে দিত। সাইমনের চুল এতটাই পছন্দ যে মুনতাহাকে কখনো চুল কাটতে দেয়নি। আকাশ তার বিশালতা দিয়ে পুরো পৃথিবীটাকে আবৃত করে রাখে। মানুষ চাইলে তার হৃদয়টা আকাশের মতো বিশাল করতে পারে না। আচ্ছা, আকাশেরও কি মন খারাপ হয়? হয়তো হয়। সেই কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে পড়ে। আকাশের দিকে তাকিয়ে মুনতাহার প্রিয় গানের লাইনগুলো মনে পড়ে গেল। যখন সাইমনের সাথে ঝগড়া করে মন খারাপ হতো, মুনতাহা প্রায় সময় ওর প্রিয় গান শুনত। কেন মেঘ আসে হৃদয়ে আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহমেঘে তোমারে দেখিতে দেয় না। মোহমেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে ক্ষণিক আলোকে আখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে। সাইমনের সাথে কথা বলার অবন্তিকার চোখ ছলছল করছে আহনাফের কথা মনে করে। ক্লাস 9 থেকে আহনাফের সাথে সম্পর্ক হয় অবন্তিকার। প্রথম দেখেছিল অবন্তিকার বেস্ট ফ্রেন্ড টিনার বয়ফ্রেন্ডের সাথে মেলায় দেখা করতে গিয়ে। খুব সাদাসিধে ছেলে ছিল আহনাফ। চলাফেরায় কোনো আভিজাত্যের ছোঁয়া নেই, তবে কথাতে ছিল জাদু মন্ত্র। ভীষণ সুন্দর গুছিয়ে কথা বলে। যে কেউ আহনাফের কথা মুগ্ধ হয়ে শুনবে। আহনাফের কথা অবন্তিকার এতই ভালো লেগেছে, সেখান থেকে নাম্বার দেয়া নেওয়া শুরু। পরে বন্ধুত্ব থেকে ধীরে ধীরে প্রেমে রূপান্তরিত হয়। খুব সুন্দর সময় কাটছিল ওদের। দুজনের মধ্যে ঝগড়া হলেও বেশি সময় টিকতো না। কেউ কারোর সাথে কথা না বললে বেশিক্ষণ থাকতে পারতো না। দেখতে দেখতে স্কুল কলেজ পার করে দিল। যেখানে এখনকার সম্পর্কগুলো 1 বছর টিকে না, সেখানে আহনাফ অবন্তিকার সম্পর্ক 7 বছর চোখের পলকে চলে গেল। অবন্তিকা যখন অনার্সে ভর্তি হলো, অবন্তিকাকে বাসায় বিয়ের চাপ দিচ্ছে। ভালো ভালো পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসছে। একটার পর একটা কারণ দেখিয়ে অবন্তিকা মানা করতে থাকে।
কোনোভাবে অবন্তিকা আহনাফকে হারাতে পারবে না। আহনাফ মধ্যবিত্ত পরিবারের ছেলে, ছোটখাটো একটা জব করে নিজে চলার মতো। ভালো চাকরির সন্ধান করছিল অবন্তিকার বাবার সামনে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য। এর মধ্যেই রেজাউল করিম মেয়ের রিলেশনের কথা জেনে যায়। রেজাউল করিম ভাবতেই পারছে না তার মেয়ে এমন একটা ছেলের সাথে প্রেম করবে যাদের ফ্যামিলি কোনোভাবে তাদের সাথে যায় না। রেগে মেগে অবন্তিকা ডাক দিল, অবন্তিকা, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার সামনে আসো। বাবার চিৎকার শুনে অবন্তিকার বুকে ধুকপুক শুরু হয়েছে। মনের মধ্যে কসমস করছে, রিলেশনের কথা জেনে গেল না তো। অবন্তিকা জানে ওর বাবার পক্ষে আহনাফের মতো ছেলেকে উড়িয়ে দেওয়া কোনো ব্যাপার না। অবন্তিকা ভয়ে ভয়ে জবাব দিল, জি বাবা। কি শুনছি এসব? আমার মেয়ে হয়ে তোমার রুচি এত খারাপ? তুমি কিভাবে এরকম একটা ছেলের সাথে রিলেশনে করো? উত্তর দাও, চুপ করে থেকো না। না মানে বাবা, আমি... তুমি কি ভুলে গেছো তুমি কার মেয়ে? তোমার ফ্যামিলি স্ট্যাটাসের সাথে কোনো দিক দিয়ে এ ছেলে তোমার যোগ্য? আমি লাস্টবার বলছি, এই ছেলেকে নিয়ে যদি আর কোনোদিন কথা শুনি, আমার চেয়ে খারাপ কেউ হবে না। বাবা, আমি ওকে খুব ভালোবাসি, প্লিজ ওর কোনো ক্ষতি করিও না। রাস্তার ছেলেটা বিয়ে করে তোমাকে কি খাওয়াবে, কি পড়াবে? এখনো বুঝতে পারছো না জীবন কত কঠিন? জানো তো, অভাব আসলে ভালোবাসা জানালা দিয়ে পালায়। টাকা না থাকলে এ সমাজে কেউ সম্মান দেয় না। আবেগ দিয়ে জীবন চলে না। বাবা, আমার সমস্যা নেই, আমি সব পরিস্থিতির জন্য প্রস্তুত। অবন্তিকার কথা শুনে রেজাউল করিমের মাথায় রক্ত উঠে গেছে। যে মেয়ে বাবার সামনে দাঁড়াতে ভয় পেত, সে আজ মুখে মুখে তর্ক করছে। প্রেম ভালোবাসার শক্তিটাই এমন, সকল ভয় জড়তাকে চুটকি মেরে উড়িয়ে দেয়। ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এটুকু সাহস তো থাকা লাগে। আজ অবন্তিকা চুপ থাকলে নিজের ভালোবাসাকে অপমান করা হতো। রেজাউল করিম রেগে কটমট করে, চুপ, একদম চুপ, একটা কথাও বলবা না। আমি তোমার বিয়ে ঠিক করে ফেলছি, সেটার জন্য নিজেকে প্রস্তুত করো। ছেলে কোটিপতি বাবার একমাত্র ছেলে, দেখতে শুনতে ভালো, তুমি সুখে থাকবা। বিয়ের আগের দিন রাতে অবন্তিকা আহনাফের হাত ধরে পালিয়ে যায় এক কাপড়ে। তারপর তারা ট্রেনে উঠে সিলেট গিয়ে কাজী অফিসে বিয়ে করে। আগে থেকে আহনাফ সব ঠিক করে রেখেছে। দুজন ছোট্ট নীড়ে বাসা বাঁধে আপন মনে। বিলাসিতা না থাকলেও সুখের কোনো অভাব ছিল না। আহনাফ যা ইনকাম তা দিয়ে দুজনের ভালো দিন কাটে। রেজাউল করিম মেয়ের এভাবে পালিয়ে যাওয়া মেনে নিতে পারেনি। তার উপর বরপক্ষের কাছে চরমভাবে অপমানিত হন। তখনই ঠিক করলেন যেভাবেই হোক অবন্তিকাকে খুঁজে বের করবে। যে ভাবা সেই কাজ। চারদিকে লোক লাগিয়ে 1 মাসের মধ্যে ওদের খোঁজ পেয়ে যায়। রেজাউল করিম আহনাফের মাকে নানাভাবে হুমকি ধমকি দিতে থাকে। আহনাফ যদি অবন্তিকাকে ছেড়ে না দেয়, আহনাফের বেঁচে থাকা কঠিন করে দিবে। এর আগে কয়েকবার এলাকার ছেলে পুলে দিয়ে মারধর করেছেন। আহনাফ নিষেধ করার পরেও ওর মায়ের অনুরোধে অবন্তিকা বাধ্য হয়ে আহনাফকে ডিভোর্স দেয়। তারপর থেকে অবন্তিকা ওর বাবাকে মনে প্রাণে ঘৃণা করে। অবন্তিকা সেদিনের পর নিজের ভালো মনটাকে গলা টিপে মেরে ফেলে। তখন থেকে নতুন অবন্তিকার জন্ম হয়। আর কারো সাথে খারাপ আচরণ না করলেও বাবার সাথে এক মুহূর্তের জন্য সুন্দর করে কথা বলেনি, বাবা বলেও ডাকেনি। সব বাবা মা মনে করে মেয়েকে বড়লোক পরিবারে বিয়ে দিলে সুখে থাকবে। রেজাউল করিমও তার ব্যতিক্রম না। আজকালকার সমাজে মানসম্মান নির্ভর করে টাকার উপর। লোক দেখানোর সুখে থাকতে সমাজে নিজেদের আধিপত্য বিস্তার করার জন্য টাকা গুরুত্বপূর্ণ। জীবনে সুখে থাকার জন্য যেমন টাকা দরকার, তেমনি ভালোবাসাও দরকার। টাকা আজ আছে কাল নাও থাকতে পারে, কিন্তু ভালোবাসা ছাড়া সব কিছুই মূল্যহীন। অবন্তিকা মনে মনে স্থির করেছে এবার বাবার পছন্দে বিয়ে করে বাবাকে শাস্তি দিবে, বুঝিয়ে দিবে টাকা দিয়ে সব সময় সুখে থাকে না। রাতে ঘুমাতে এসে মুনতাহাকে না দেখতে পেয়ে সাইমনের বুকটা কেঁপে উঠল। অনেকদিন পর রুমে শূন্যতা অনুভব করছে, মনে হচ্ছে কি যেন হারিয়ে ফেলেছে। বের হয়ে পাশের রুমে উকি দিয়ে দেখে মুনতাহা কোলবালি জড়িয়ে ধরে চুল এলিয়ে শুয়ে আছে। সাইমনের সাহস হলো না ভিতরে গিয়ে মুনতাহার সাথে কথা বলার। দূর থেকে দেখে চলে এসেছে। সারা রাত সাইমনের এক ফোঁটাও ঘুম হলো না। যখন মুনতাহা ছিল তখন ওকে এড়িয়ে চলতো,
সাইমন নিজেও জানে না। মুনতাহার অভ্যাসে পরিণত হয়েছে। মুনতাহার মা সব জানার পরে মুনতাহাকে জোর করেছে এখান থেকে চলে যাওয়ার জন্য। মুনতাহা ইচ্ছে করে যায়নি, ভালো করে জানে মায়ের কাছে গেলে চারদিকের মানুষ ওর সাথে মাকেও খোঁটা দিবে। স্পেশালি মুনতাহার ভাবি উঠতে বসতে কথা শোনাবে। মুনতাহার বিয়ে হয়েছে দেখে সব থেকে বেশি খুশি হয়েছিল ওর ভাবি। ভাবি ভেবেছে আপদ বিদায় হয়েছে, তার চাইতে এ বাড়িতে পড়ে থাকা অনেক ভালো। মুনতাহা শুধু নিজের চোখে দেখতে চায় সাইমন তার বউকে কিভাবে আপন করে নেয়। মুনতাহা জানে সে বেশি দিন এ বাড়িতে থাকতে পারবে না, কোনো মেয়ের পক্ষে এভাবে বেঁচে থাকা সম্ভব না। তাই মুনতাহা ঠিক করে রেখেছে সময় হলে নিজ থেকে চলে যাবে। বিয়ের দিন ঘনিয়ে এসেছে। মুনতাহা আগের মতো সাইমনের কাছে যায় না, বোঝাতে চেষ্টা করে না সাইমনকে ছাড়া থাকতে বড্ড কষ্ট হয়। বাড়িতে বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন আসা শুরু করেছে। মুনতাহার জন্য কেউ আফসোস প্রকাশ করছে, আবার কেউ খোঁচা মারছে। মুনতাহার খালা শাশুড়ি নেহারা বেগম এসেছে। মুনতাহাকে দেখে মুখ বাঁকিয়ে বলে উঠল, কিরে সাইমনের মা, ওরে বিদায় করিসনি? আসলে বরাফা, সে অনেক কথা, তোমাকে সব পরে বলবো। তুই কি পাগল? ঘরের টারে না তাড়িয়ে নতুন বউরে আনবি? ওর বদনজর পড়বে না নতুন বউয়ের উপর? পরে যদি ওদের সুখ দেখে উল্টাপাল্টা কিছু করে বসে, তখন সামলাতে পারবি? আফা, ও কথা দিছে, কিচ্ছু করবে না, তুমি এত ভেবো না। তুই সহজ সরল তাই তোরে বোকা বানাচ্ছে। দেখিস ঘরে নাতিপুতি আসলে না জানি বাচ্চাটার। মুনতাহা এতক্ষণ চুপ ছিল, কিন্তু এখন সীমার বাইরে হয়ে যাচ্ছে। মুনতাহা শান্ত গলায় খালা শাশুড়িকে সালাম দিয়ে, খালামণি, কিছু মনে করবেন না, আমি মা হতে পারবো না এটা সত্যি, কিন্তু এতটা জঘন্য মনের না যে একটা মাসুম বাচ্চার ক্ষতি আমি করব। এটা কি করে ভাবতে পারলেন? শোনো মাইয়া, এমনি এমনি চুল পাকেনি, কম তো দেখলাম না। সবাই প্রথমে বলে, পরে হিংসায় জ্বলে যায়। একটা মেয়ের জীবনে সবচেয়ে বড় কষ্ট সে মা হতে পারবে না, কিন্তু আশেপাশের সবাই তার কষ্ট কমানোর পরিবর্তে পারলে বাড়িয়ে দেয়। একটাবার সে মেয়েটার কষ্ট বোঝার চেষ্টা করে না। আচ্ছা খালামণি, আজ যদি আমার জায়গায় আপনি থাকতেন আপনার কেমন লাগতো? কি কইলা তুমি? আমি তোমার জায়গায় থাকমু কেন? আমি 4টা পোলা মাইয়ার মা, নিশ্চয়ই বিয়ার আগে পাপ করছো, তার শাস্তি পাচ্ছ। মুনতাহা একটু রাগ করে বলে উঠল, খালামণি, কি বলছেন আপনি? যা কইতাছে একদম ঠিক। বিয়ার আগে আকাম কুকাম না করলে এমন হইব কেন? সাইমন রে তখন কইছিলাম মাইয়াটা সুবিধার না, কে শুনে কার কথা। এখন আপনাদের পছন্দে হচ্ছে, আশা করি এবার সুবিধার হবে, আপনাদের মনের মতো হবে, এই সংসারে সুখ শান্তি ফিরে আসবে। মুনতাহার শাশুড়ি দুজনের কথার মাঝখানে বলে উঠল, মুনতাহা, আর কথা বাড়াইও না, ভুলে যেও না উনি তোমার গুরুজন। তুমি তোমার কাজে যাও, দেখো বাজার কি কি লাগবে। জি মা, যাচ্ছি, তবে গুরুজনদের উচিত ছোটদের মন বোঝা। খালামণি, মা দুজনকে বলি, একজন মেয়ে হয়ে যদি আরেকজন মেয়ের কষ্ট না বোঝেন তাহলে মেয়ে হয়ে লাভ কি? আমার মা ঠিক বলতো, সংসারকে জান্নাতে পরিণত করার জন্য যেমন একটা মেয়ে যথেষ্ট, তেমনি সংসারকে জাহান্নাম করার জন্য একটা মেয়েই যথেষ্ট। দেখতে দেখতে গায়ে হলুদের দিন চলে এসেছে। ছাদে ছোট করে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। সবাই বড় করে আয়োজন করতে চেয়েছিল, কিন্তু সাইমনের এক কথা, ওর এসবে ইচ্ছে নেই। সবাই হলুদের অনুষ্ঠান নিয়ে বিজি। মুনতাহা সারাদিনে একবারের জন্য সাইমনের সামনে যায়নি। সাইমন ব্যাপারটা খেয়াল করেছে। কয়েকবার নানা কাজের বাহানা দিয়ে মুনতাহার খোঁজ করেছে। মুনতাহা বুঝেও না বোঝার ভান করেছে। ফেলে দেয়া জিনিসের দিকে বারবার তাকাতে নেই, তাতে খারাপ লাগা কাজ করে। সাইমনের অস্থিরতা ক্রমশ বেড়ে যাচ্ছে। সারাক্ষণ কি জানি ভাবতে থাকে। বেশিরভাগ সময় বারান্দায় বই পড়ে কাটিয়ে দেয়। অফিসের কাজে মন বসাতে পারছে না। সাইমন ভাবছে ও চাইলে বিয়ে ভেঙে দিতে পারবে না। বিয়ে ভেঙে দিলে সারা জীবনের জন্য বাবা ডাক শোনা বন্ধ হয়ে যাবে। তাছাড়া ওর মা বিয়ে নিয়ে অনেক স্বপ্ন দেখে ফেলছে। মুনতাহার পক্ষে তো কোনোদিন মা হওয়া সম্ভব না। আজ হোক কাল হোক বিয়ে তো করা লাগবে। মুনতাহার শাশুড়ি মাকে খুব খুশি লাগছে। অবশেষে ওনার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। মাঝে মধ্যে মানুষ নিজের সুখের জন্য এতটাই মরিয়া হয়ে ওঠে যে নিজে যা করে তাই ঠিক মনে হয়, সত্যি মিথ্যার ধার ধারে না। তাই বলে সম্পর্কের বুনিয়াদ হবে এত বড় মিথ্যে দিয়ে? মুনতাহার শাশুড়ি ভাবছে যা করছে ঠিক করছে।
বইয়ের বাচ্চা হবে না যেন মাথায় তুলে রাখবে নাকি? এমন উদাস শাশুড়ি খুঁজে পাওয়া যাবে না। বউ ভালো হবার পরেও কত শাশুড়ি বউদের নির্যাতন করে, তার তুলনায় উনি বহুত ভালো। মুনতাহাকে এ বাড়িতে থাকতে দিয়েছে, এটাই কম কি? ওইদিকে অবন্তিকার ভাবি অবন্তিকাকে তাড়া দিচ্ছে পার্লারে যাওয়ার জন্য। অবন্তিকার মন পড়ে আছে আহনাফের কাছে। আহনাফকে ভীষণ মিস করছে। কত মাস কথা হয় না। আহনাফ যোগাযোগ করার চেষ্টা করলে অবন্তিকা বাবার ভয়ে করেনি। হঠাৎ অবন্তিকার নাম্বারে অচেনা নাম্বার থেকে কল এসেছে। অবন্তিকা ভাবছে কে হতে পারে, সাইমন না তো? বিয়ের আগে ব্যাটার লাড্ডু ফুটে, অসহ্য। অবন্তি, কেমন আছো? কে, আহনাফ? যাক, তাহলে চিনতে পারছো। আমি তো ভাবছি ভুলে গেছো নতুন মানুষকে পেয়ে। এবার অন্তত সুখে থাকবে। কার কথা বলছো? কেন অবন্তি, বুঝতে পারছো না? যাকে কাল বিয়ে করবে তার কথা বলছি। এখন তো তোমার সুখের দিন। আহনাফের কথা অবন্তিকার কলিজা কেঁপে উঠল। ও আচ্ছা, ঠিক বলছো। জীবনে অনেক কষ্ট পেয়েছি, এবার না হয় একটু সুখের মুখ দেখব। আমার ফ্যামিলি বিয়ে নিয়ে খুব খুশি, তাই আমিও খুশি। ভালো, খুব ভালো। আমি চাই আল্লাহ তোমাকে খুব সুখে রাখুক। আমি তো তোমাকে সুখ দিতে পারিনি। এখন এসব কথা থাক। আচ্ছা, আমার সাথে কাটানোর সময় এত তাড়াতাড়ি ভুলে গেলে? আমার কথা মনে পড়বে না তোমার? নাকি নতুন কারো ভালোবাসায় আমাকে ভুলে যাবে? আহনাফ কি ভাবছে আমি বিয়ে নিয়ে খুব খুশি? ও কি জানে না আমি ওকে কতটা ভালোবাসি? কখনো কি জানতে পারবে আমি মন থেকে বিয়েটা করছি না? অবন্তিকা মোবাইল দূরে নিয়ে ওড়না দিয়ে মুখ নাক মুছে। যা অতীত হয়ে গেছে তার নিয়ে কথা বলতে চাই না। তুমিও আমার চেয়ে ভালো কাউকে পাবে। তোমার মতো ছেলেকে ভালো না বেসে থাকতে পারবে না। রাখছি, আমার কাজ আছে। আমাকে নিয়ে ভাবতে হবে না, বিয়েতে মন দাও। আমার এই জীবনে আর কিছু চাওয়ার নেই। আচ্ছা, রেখে দাও। সুখের সময় কষ্টকে না মনে করাই ভালো, তাহলে কষ্ট বাড়ে। অবন্তিকার বুক ফেটে কান্না আসছে। সত্যি কি অতীতকে পিছনে ফেলে দিতে পারবে? জিদের বসে ভুল কাজ করছে না তো? নানা কথা অবন্তিকার মাথায় উকি দিচ্ছে। অবন্তিকার ভাবি সামিহার তাড়াতে অনেকটা বাধ্য হয়ে পার্লারে সাজতে যায় অবন্তিকা। যতই মেকআপ করায় অবন্তিকার চোখের পানিতে নষ্ট হয়ে যাচ্ছে। অনেক কষ্ট করে যেটুকু পেরেছে সাজানো হয়। মনে আনন্দ না থাকলে হাজার সাজালেও কাউকে সুন্দর লাগে না। অবন্তিকা ভাবছে, আচ্ছা আমি কি সাইমনকে কখনো মেনে নিতে পারবো? সাইমনের তো কোনো দোষ নেই। সাইমন কি আমার বিয়ের কথা জানে? মনে হয় বাবা ওদের কিছুই বলেনি। আহনাফকে আমার পক্ষে ভোলা সম্ভব না। আর সাইমনের জায়গায় যদি আহনাফ থাকতো, আমার দিনটা অন্যরকম হতো। কেন বাবা আমার আহনাফকে কেড়ে নিল? একটাবার ভাবলো না আমি কিসে ভালো থাকবো? যেভাবে হোক বাবাকে শাস্তি দিতে হবে। তার জন্য যা করার আমি করব। রেজাউল করিম অনেক বড় করে মেয়ের হলুদ করছেন। মেয়ের বিয়েতে কোনো কমতি রাখতে চান না, কিন্তু মেয়ের মনে যে সুখের কমতি আছে সেদিকে তার খেয়াল নেই। নিজের পছন্দে মেয়েকে বিয়ে দিতে পারছেন, এটাই অনেক। সন্ধ্যায় চারদিকে লাল নীল বাতি জ্বলছে। পুরো বাড়ি আলোকসজ্জায় পরিপূর্ণ। মুনতাহার শাশুড়ি সাইমনের খালাতো মামাতো ভাই বোনদের বলছে, কি রে, তোরা সবাই শাড়ি পাঞ্জাবি পরে রেডি হবি কখন? এখন 8টা বাজতেছে, সাজতে সাজতে 12টা বাজাই দিবে। রাহি, তুইও বসে থাকবি? সবাইকে নিয়ে রেডি হয়ে উপরে যা। ঠিক আছে মা, তুমি ভেবো না, আমরা সময় মতো রেডি হয়ে যাব। ভাই বোনদের মধ্যে নিপা বলে উঠল, আন্টি, সাইমন ভাইয়ার বিয়েতে মত আছে তো? ভাইয়া খুশি তো? মুনতাহার শাশুড়ি একটু চুপ থেকে, মত না থাকলে কি বিয়ে করছে? তোরা কোথায় ভাইয়ের বিয়েতে আনন্দ করবি তা না, এসব কথা নিয়ে পড়ে আছিস। তোদের সবার জন্য একই শাড়ি পাঞ্জাবি আনা হয়েছে। সবাই গিয়ে রেডি হয়ে নে, সাথে সাইমনকেও রেডি হতে বল। সাইমন মুনতাহাকে ডেকে পাঠিয়েছে কি খুঁজে পাচ্ছে না বলে। মুনতাহা রুমে আসতে সাইমন চারদিকে দেখে দরজা বন্ধ করে দেয়। মুনতাহা, কেন আমাকে এড়িয়ে চলছো? এড়িয়ে চললাম কোথায়? আমার স্বামীর বিয়ে, আমার কত কাজ। আমার কি ঘুরে বেড়ালে চলবে? সাইমন মুনতাহাকে জড়িয়ে ধরে, প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। একটা বাচ্চা আসলে দেখবা সব ঠিক হয়ে গেছে। ছাড়ো আমাকে। বাচ্চা মানে বোঝো? বাচ্চা কি এমনি এমনি আসে? একটা মেয়ের জন্য এতই সহজ সতীনের সংসার করা? তুমি মেনে নিতে আমি যদি 2টা স্বামী নিয়ে সংসার করতাম?
ফালতু কথা বলবা না। কেন বুঝছো না? মায়ের মুখের দিকে তাকিয়ে আমাকে করতে হচ্ছে। করো না, আমি কি বাধা দিয়েছি? আমাকে যেতে দাও। বাসা ভর্তি মানুষ, কেউ দেখলে হুদাই ঝামেলা বাড়বে। মুনতাহা যাবার আগে সাইমনকে বলল, আমাকে ভালোবাসলে বিয়েটা কখনো করতে না। করছো যেহেতু অবন্তিকাকে নিয়ে ভাবো। সব মেয়ে অনেক স্বপ্ন নিয়ে পরের ঘরে আসে, তার ওপর মেয়েটা জানে না তোমার ঘরে আরেকটা বউ আছে। তুমি আজকাল সত্যি মিথ্যের পার্থক্য বোঝো না। আমাকে কষ্ট দিচ্ছ দাও, যে আসবে তাকে কষ্ট দিও না। মা খালামণি দেখলে যা তা কথা শোনাবে। আমাকে সান্ত্বনা দেওয়ার লোক না থাকলেও কথা শোনানোর অনেকে আছে। সাইমনকে জোর করে সবাই পাঞ্জাবি পরিয়ে ছাদে নিয়েছে। সাইমনের সেদিকে মন নেই, বারবার এদিক সেদিক তাকিয়ে মুনতাহাকে খুঁজছে। সবাই আসলো, মুনতাহা আসেনি। মুনতাহা কি আসবে না তাহলে? দূর, কি ভাবছে এসব? না আসলে ভালো। আমাকে এভাবে দেখে আরো কষ্ট পাবে। সবাই যে যার যার মতো মজা মাস্তিতে ব্যস্ত। কি রে সাইমন ভাই, নতুন ভাবির কথা কি খুব মনে পড়ছে? আহা, মুখটা শুকিয়ে গেছে নতুন ভাবির কথা ভেবে। সাইমনের কাছে সবার হাসি তামাশা বিষাক্ত লাগছে। সাইমন রেগে গিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, সবাইকে শেষবারের মতো বলে দিলাম, আজাইরা মজা করতে আসবে না। পরিস্থিতি থমথমে, কেউ তেমন হইচই করছে না, সবাই চুপচাপ। এক মুহূর্তের মধ্যে পরিবেশের রং পাল্টে গেল। হঠাৎ মুনতাহার উপস্থিতিতে সাইমন অবাক হয়ে যায়। এই কোন মুনতাহাকে দেখছে? মুনতাহাকে দেখে সাইমন চোখ কষলিয়ে নিল। হয়তো রাতের বেলায় ভুল দেখছে। কই না তো, সত্যি মুনতাহা এসেছে। সাইমন হাঁ করে তাকিয়ে আছে। মুনতাহার পরিবর্তন সাইমনের মনকে নাড়া দিয়ে গেল। ভীষণ মায়াবী দেখাচ্ছে। মনে হচ্ছে মুনতাহার বয়স 5 বছর কমে গেছে। সাজলে কেন জানি প্রতিটি মেয়েকে সুন্দর লাগে। যদিও মেয়েরা জন্মগতভাবে মায়াবতী, সাজলে তাদের মায়া আরও বেড়ে যায়। যে মেয়ে সারাক্ষণ মনমরা থাকে, যার চোখে কান্না লেগে আছে, সেই মেয়ে বরের গায়ে হলুদে এত সুন্দর করে সেজে এসেছে। শুধু সাইমন না, উপস্থিত সবাই মুনতাহাকে দেখে রীতিমতো অবাক। মুনতাহা একটা লাল টুকটুকে জামদানি পরেছে, ঠোঁটে লাল লিপস্টিক, মাথায় গাজরা, হাত ভর্তি কাচের চুড়ি। সাধারণের ভিতর মুনতাহাকে অসাধারণ লাগছে। সবাই ফিসফিস করতে লাগলো, শোকে দুঃখে মুনতাহার মাথা খারাপ হয়ে গেল না তো? না হয় নিজের স্বামীর গায়ে হলুদে কেউ এত সুন্দর করে সাজে? সাইমন যেভাবে চোখ বড় করে তাকিয়ে আছে, মনে হয় যেন রাত বিরাতে ভূত দেখছে। রাহিকে ডেকে সাইমন চুপি চুপি বলছে, মুনতাহার কি হয়েছে কিছু জানিস? ও ঠিক আছে তো? আমি কি করে জানবো? মনে হয় ভাবির মাথা খারাপ হয়ে গেছে। আমার জন্য আজ মুনতাহার এই অবস্থা। জানি না আর কি কি অপেক্ষা করছে। মুনতাহার যে কি হলো আল্লাহ জানে। তবে এটা সত্যি, আজ মুনতাহাকে অন্যরকম সুন্দর লাগছে। মনে হচ্ছে 4 বছর আগের কলেজ পড়ুয়া মুনতাহা আমার সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ এভাবে সাজার কারণ কি? মুনতাহা সবার নীরবতা ভাঙিয়ে মুচকি হাসি দিয়ে, কি ব্যাপার, তোমরা মজা করছো না কেন? তোমাদের একমাত্র ভাইয়ের বিয়ে আর তোমরা চুপচাপ হয়ে থাকবে? না মানে ভাবি, ভাইয়ার ভালো লাগছে না, মন মেজাজ খারাপ। কি বলো, কারো বিয়ের আগের দিন মেজাজ খারাপ থাকে? নিপা আপু, আমাকে ভাবি ডেকো না, না হয় কাল তোমার নতুন ভাবি এসে শুনলে কেলেঙ্কারি হয়ে যাবে। চলো চলো, সবাই মজা করি। কেউ কোনো কথা বলছে না। সবার ধারণা মুনতাহার বিয়ে নিয়ে কষ্ট হচ্ছে দেখে আবল তাবল বলছে। তোমরা মজা না করলে করিও না, আমি কিন্তু আমার জামাইয়ের বিয়েতে খুব মজা করব। ও সরি, জামাই বলা যাবে না, কাল থেকে উনি আমার প্রাক্তন হয়ে যাবে। মুনতাহা নামে যে কেউ ছিল সেটা মুছে যাবে। সাইমন মুনতাহার হাত শক্ত করে ধরে ছাদের এক কোণে নিয়ে গিয়ে, তোমার হাবভাব আমি কিছুই বুঝতে পারছি না। কিভাবে বুঝবে? মনের সম্পর্ক থাকলে তো বুঝবো। তুমি তো অবন্তিকার স্পর্শ পাওয়ার জন্য বেকুল হয়ে উঠছ। তোমার শরীরের লোমে লোমে শিহরণ বইছে। সত্যি বলতে পুরুষরা মেয়েদের মনের চেয়ে দেহ ভোগ করতে বেশি ভালোবাসে। সাইমন রাগে মুনতাহার গাল টিপে বলছে, কি শুরু করছো? উফ, ব্যথা পাচ্ছি, ছাড়ো আমাকে। তুমি চাও না আমি ভালো থাকি? চাই। এখন কি হয়েছে সেটা বলো। হঠাৎ সুন্দর করে সেজেগুজে হাজির। তুমি তো চাওনি বিয়ে হোক, তাহলে? ভাবলাম আমাকে যেহেতু ভালোবাসো না, আমার কেঁদে কি লাভ? যতটুকু সময় আল্লাহ বাঁচিয়ে রেখেছে জীবনটা উপভোগ করি। কারোর জন্য কারো জীবন থেমে থাকে না, সময় চলে যায় আপন গতিতে।
ভোরের কুয়াশা ভেদ করে সকাল হয়ে রোদের আলো আসবে, এটা স্বাভাবিক। তুমি কি বিয়েটা মন থেকে মেনে নিচ্ছ? আমার মানা না মানা নিয়ে সত্যি কি কিছু এসে যায়? সব বুঝেও কেন বাচ্চাদের মতো আচরণ করছো? আমি চাই তুমি বিয়ে করো। এতদিন বিয়ের পক্ষে ছিলাম না, কিন্তু আজ বলছি তুমি বিয়ে করে সুখী হও। ভালোবাসার মানুষকে না পাওয়ার মাঝেও আনন্দ আছে। আর আমি জানতাম তুমি ঠিক বুঝবে। দেখবা সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হবে, কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। পরে বলবে বিয়ের আগে তোমাকে পটাচ্ছি। সাইমন মুনতাহার আচরণে হতবাক। সত্যি কি মুনতাহা বিয়েটা মেনে নিল? মুনতাহার কথার মাঝে আজ কোনো কষ্টের ছোঁয়া নেই। হতে পারে মুনতাহা বুঝেছে বিয়েটা সবার জন্য ভালো হবে। আজ মুনতাহার কথাতে স্বস্তির চেয়ে কষ্ট হচ্ছে বেশি। আমি তো এটাই চেয়েছিলাম, ও হাসি মুখে মেনে নিক। তাহলে কেন এত খারাপ লাগছে? কেন ওর হাসি খুশির চেহারা আমার অসহ্য লাগছে? কেন আমাকে হারানোর ভয় ওর চেহারায় ফুটে উঠছে না? এই পৃথিবীর মানুষগুলো বড়ই অদ্ভুত। যখন কেউ ভালোবাসার অবহেলায় কাতরায়, তখন মূল্য কমে যায়। আবার পাত্তা না দিলে সেই মানুষের মূল্য বেড়ে যায়। মুনতাহা সবাইকে উদ্দেশ্য করে বলছে, চলো আর সাইমনের স্পেশাল দিনকে আরো স্পেশাল বানিয়ে দে। সাইমন, আমি কিন্তু তোমাকে মেহেদি লাগিয়ে দিব। এই সুযোগটুকু হারাতে চাই না। সবার ভাগ্যে এমন দিন আসে না, বুঝলা? রাহি বলছে, যাক, ভাবি অবশেষে বুঝতে পেরেছেন বিয়েটা মেনে নেওয়া আপনার জন্য ভালো। তাই তো তোমাদের সাথে মজা করতে চলে আসলাম। কই, তোরা ভাইয়ার গায়ে হলুদ দিবি না? মুনতাহা সাইমনকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। এত কাছে থেকেও সাইমন মুনতাহার ভিতরে চাপা চিৎকার শুনতে পাচ্ছে না। যে মানুষ আগে চোখ দেখে মনের ভাষা বুঝে যেত, সে আজ পাশাপাশি বসেও কিছু অনুভব করতে পারছে না। সময় পারে দূরত্ব কমিয়ে কাছে আনতে, আবার সময় পারে কাছের মানুষকে দূরে ঠেলে দিতে। স্বামী স্ত্রী নাকি চোখ আর হাতের মতো, একজন কাঁদলে অন্যজন হাত হয়ে মুছে দেয়। মাঝে মধ্যে কথাটা কারো কারো জন্য ভুল হয়ে যায়। একজন কাঁদলে অন্যজন সুখের সাগরে ভাসে। সবাই ভাবছে মুনতাহার বিয়েতে আপত্তি নেই। মুনতাহা ভাগ্যকে মেনে নিয়েছে। চোখের দেখা কি সবসময় সত্যি হয়? সবাই শুধু বাহিরের সাজগোজ দেখলো, মুনতাহার হৃদয়ে রক্তক্ষরণ কারো চোখে পড়ল না। বুকে পাথর দিয়ে নিজেকে শক্ত রেখে সবার সাথে হাসি মুখে কথা বলছে। মুনতাহা নিজের ভালোবাসাকে আর অসম্মান করতে চায় না। কান্নাকাটি করে জোর খাটিয়ে ভালোবাসার মানুষকে জয় করা গেল ভালোবাসা হেরে যায়। মুনতাহার শাশুড়ি মুনতাহার আচরণে ভরসা পেল। আমি জানতাম তুমি ঠিক নিজেকে গুছিয়ে নিবে। সাইমনকে ভালোবেসে তুমি উদারতার পরিচয় দিয়েছ। আচ্ছা মা, একটা কথা বলি, যদি অবন্তিকা আমার মতো মা হতে না পারে, আপনার ছেলেকে কি আবার বিয়ে করাবেন? ভুলেও অলক্ষণে কথা মুখে আনবা না। না না, হবে না। সবার কি এ সমস্যা হয় নাকি? দোয়া করি যেন না হয়। জানতে ইচ্ছে হলো তাই বললাম। অনেক রাত হয়েছে, আপনি ঘুমাতে যান। কাল বিয়েতে প্রচুর কাজ থাকবে। মুনতাহা তাহাজ্জুদ নামাজের অজু করে নিল। একমাত্র নামাজ ওর মনের সকল অশান্তি দূর করবে। গভীর রাতে আল্লাহ তার বান্দার খুব কাছাকাছি থাকে। ঘড়ির কাঁটা রাত 4টা ছুঁই ছুঁই। দরজার কটকটানি শব্দ মুনতাহার কানে লাগছে। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।